বহু বছরের হাঙ্গামা শেষে এই পৃথিবীতে শান্তি কায়েমের পর সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে মানুষ থেকে শুরু করে এখানকার নানা জাতীয় প্রাণীদের মধ্যে একাত্মতা ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যেই অন্য গ্রহের ভয়ঙ্কর একটা দানব জাতি তাদের অস্তিত্ব রক্ষার জন্য পৃথিবীকে নির্বাচন করে, আর তাদের বেঁচে থাকার একমাত্র উপাদান হয় এখানকার মানুষ তথা প্রাণীদের জীবন। সাধারণ আকৃতির এই মানুষগুলোর সাথে বিশাল আকৃতির দানবদের এই অসম যুদ্ধে শেষ পর্যন্ত কারা জয়ী হয়? আজকে কথা হবে 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি মুভি ওয়ারক্রাফট নিয়ে। তো আবল তাবল কথা বাদ, মূল গল্পে যাওয়া যাক। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরুতে আমাদের দেখানো হয় অনেকগুলো গোত্রের দানব তাদের দলবল নিয়ে দানব রাজা গুলতানের ডাকে একত্রিত হচ্ছে। চারিদিকে নতুন যুদ্ধের দামামা বাজতেছে, কিন্তু তারা জানেই না কার সাথে তারা যুদ্ধ করবে। এর নাম গুলতান। ইতোমধ্যেই এখানকার সমস্ত জাতি গোষ্ঠীকে গুলতান তার জাদু বলে সাফ করে দিয়েছে। এখন তার উদ্দেশ্য হচ্ছে ফেল ম্যাজিকের মাধ্যমে একটা পোর্টাল খুলে সেখান দিয়ে এখানকার সমস্ত দানবদের ওই দুনিয়াতে নিয়ে যাওয়া হবে, আর সেই জায়গাটা হবে তাদের নতুন আবাসভূমি। ওর নাম ডুরাটন। সে এখানকার একটা দানব গোত্রের সর্দার। দুর্ভাগ্যবশত তার স্ত্রী সেই সময়ে সন্তানের মা হতে চলছে। ওর নাম ড্রাকা। এমন অবস্থায় সে যেতে না চাইলেও কোনো উপায় নেই। অন্য দুনিয়ার দরজা খোলার আগে গুলতান বন্দীদের জীবন নিজের মধ্যে শুষে নেয়, যাতে তার শক্তি আরো বৃদ্ধি পায়। তারপর এই পোর্টাল খোলা শুরু হলে সবাই সেখানে প্রবেশ করতে শুরু করে। ডুরাটন ব্যাপারটা বোঝার জন্য তার স্ত্রীকে এখানে রেখে সে আগে তার ভিতরে প্রবেশ করে, কিন্তু ড্রাকা আর দেরি করেনি, সেও ভিতরে ঢুকে যায়। পোর্টালের এই পয়েন্টটা ছিল একদম লেস গ্র্যাভিটি, মানে এখানে কোনো মধ্যাকর্ষণ বল ছিল না, যার কারণে সবাই সেখানে ভেসে বেড়াচ্ছিল। এমন সময় ড্রাকা তার পেটে পেইন অনুভব করে। সে এখন বাচ্চা প্রসব করতে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে ড্রাকা সহ আর বাদবাকিরা সবাই পোর্টালের বাইরে চলে আসে। ওর নাম ব্ল্যাক হ্যান্ড, রাজা গুলদানের সেনাপতি। এই অবস্থা দেখে ডুরাটনের উপর সে ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। তার কথা, সে কেন তার স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় পোর্টালের মধ্য দিয়ে নিয়ে আসছে। তার ভয় ছিল যে এই ঘটনা যদি গুলদান জেনে যায় তাহলে ওর উপর রেগে যাবে। এর মধ্যেই ড্রাকা তার বাচ্চা প্রসব করছে। গুলদান সবাইকে অবাক করে দিয়ে ওই বাচ্চাকে হাতে নেয়, কিন্তু বাচ্চাটা এখন আর বেঁচে নেই। ডুরাটনের চোখে মুখে একটা বিষাদের ছায়া নেমে আসে। গুলদান দেখে তার সামনেই একটা হরিণের বাচ্চা দাঁড়িয়ে আছে। সে ফেল ম্যাজিক ব্যবহার করে ওই হরিণের জীবনী শক্তি এই বাচ্চার উপর প্রয়োগ করে, আর মুহূর্তের মধ্যেই বাচ্চাটা তার জীবন ফিরে পায়। তারপর সবাইকে উদ্দেশ্য করে গুলদান নতুন অতিথিকে স্বাগত জানায়। দৃশ্যপট পাল্টে যায়। ওর নাম লুথার। এই রাজ্যের একজন ঝানু সেনাপতি। শিবিরে এক অজানা শত্রুদের আক্রমণে অনেক সৈন্য মারা গিয়েছে, কিন্তু কেউ কিছুই দেখতে পারেনি। দায়িত্বরত সেনারা লুথারকে জানায় একজন জাদুকর ওই লাশগুলোর কাছে এসে কি যেন খুঁজতেছিল। তখন তাকে ধরে নিয়ে এখানে আটকে রাখা হয়েছে। লুথার ওই জাদুকরের সাথে দেখা করতে গিয়েই ওকে টেবিলের উপরে শুয়ে দেয়। তখন তার চোখ আটকে যায় ওই হাতের ট্যাটুটার উপর। তারপর সে বুঝতে পারে আর যাই হোক, এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা নেই। কিরিনটট নামের একটা জাদুর স্কুল থেকে এই ট্যাটু দেওয়া হয়, যা শুধু সেখানকার ছাত্রদের হাতে ছিল, আর তাদের কাজই হচ্ছে তাদের দুনিয়া কিভাবে বিপদমুক্ত রাখা যায়। তাই লুথার ওকে ছেড়ে দেয়। ওর নাম খাদগার। সে লুথারের কাছে অনুমতি নিয়ে ওই ডেড বডিগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে চায়, যাতে এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারে সে। খাদগার একটা ডেড বডির মুখে হাত দিতেই সেখান থেকে সবুজ রঙের একটা ধোঁয়া বের হয়। লুথার চমকে ওঠে। খাদগার ওকে জানায় এর সমাধান আমার কাছে নেই, তবে একমাত্র প্রধান মনীষী ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। লুথার তখন খাদগারকে নিয়ে রাজার সাথে দেখা করতে আসে, কারণ রাজার অনুমতি ব্যতীত ওই প্রধান মনীষী আর কারোর সাথেই দেখা করবে না। খাদগার রাজার সামনে নিজের পরিচয় দেয় আর বলে সে তার জীবনে যতটুকু জেনেছে তার মধ্যে ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে ওই সবুজ জাদু, যেটা এখন তার রাজ্যের মধ্যে সংক্রামিত হচ্ছে। তখন তাদের কাছে খবর আসে খানিক দূরেই একটা লোকালয়ে আগুন লাগছে। কে করছে তারা কিছুই জানে না। পরিস্থিতি বুঝতে পেরে রাজা আর দেরি না করে তার হাতের রিং লুথারকে দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব মনীষীর সাথে দেখা করো। তখন আমরা দেখতে পাই লুথারের একটা পোষা পাখি আছে, যেটা দেখতে একদম অন্যরকম। লুথার খাদগারকে নিয়ে ওই রাতেই রওনা দেয়। লম্বা সময় যাত্রা করে তারা পাহাড় ঘেরা একটা বিশাল প্রাসাদের কাছে চলে আসে। এত বড় প্রাসাদ দেখে খাদগার অবাক হয়ে যায়। প্রাসাদ তো নয়, যেন একটা আস্ত জাদুর লাইব্রেরি। এখানকার খাদেম ওদের দুজনকে ভিতরে নিয়ে আসে। যাওয়ার সময় সে খাদগারকে নিচে থাকতে বলে এবং এখানকার কোনো কিছুতেই যেন সে হাত না দেয়, বলেই লুথারকে নিয়ে সে উপরে উঠতে থাকে। অনেকগুলো সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠে লুথার দেখে মনীষী মাটি দিয়ে একটা বিশাল মূর্তি বানাচ্ছে।
সে না দেখেই বুঝতে পারে যে লুথার তার সাথে দেখা করতে আসছে এবং এও জানে যে প্রাসাদের নিচে কেউ একজন আছে। খাদেমের কথা অমান্য করে খাদগার লাইব্রেরির তাক থেকে বই বের করে পড়ছিল। এমন সময় পাশেই কিসের যেন একটা ছায়া দেখে সে ওই দিকে চলে আসে। কাছে আসতেই ওই কালো ছায়াটা ধোয়া হয়ে একটা বইয়ের ভেতরে ঢুকে পড়ে। খাদগার সেখানে আসতেই খেয়াল করে ওর হাতের ওই টেটুটা বইয়ের কাছে আসতেই কেমন যেন জলজল করে ওঠে। এর মধ্যেই মনীষী সেখানে চলে আসে আর ওই জাদু দিয়ে খাদগারকে আটকিয়ে ফেলে। খাদগার উপায় না দেখে মনীষীর কাছে মাফ চায় এবং নিজের ভুল স্বীকার করে নেয়। সে আরো বলে যে ওই ফেল ম্যাজিক বা সবুজ জাদুর লক্ষণ সে খুঁজে পেয়েছে। এই কথা শোনার পর মনীষী ওকে ছেড়ে দেয়। তখন এই জাদু সম্পর্কে মনীষী এদেরকে কিছুটা ধারণা দেয়। এই জাদু যে একবার ব্যবহার করবে সে এই জাদু ছাড়া কখনোই স্থির থাকতে পারবে না, আর সেই ব্যক্তি অনেক অসাধারণ শক্তিশালী কাজ করবে যার বিনিময়ে তাকে মানুষের জীবন বলি দিতে হবে। মনীষী ওদেরকে কথা দেয় যে সে থাকতে ওই জাদু কোনোভাবেই এই রাজ্যের মানুষের ক্ষতি করতে পারবে না। তারপর ওদের দুজনকে সাথে নিয়ে জাদুর বলয়ের মাধ্যমে সরাসরি রাজদরবারে উপস্থিত হয়। রাজা মনীষীর সাথে কুশল বিনিময় করে যুদ্ধের প্ল্যান করতে চায়। লুথার যুদ্ধের ব্যাপারে খানিকটা উদাসীন, কারণ তারা এখন পর্যন্ত জানেই না যে আসলে তাদের শত্রুরা কারা বা তারা দেখতেই বা কেমন। মনীষী কথা না বাড়িয়ে ওদের সহ আরো কিছু সৈন্য নিয়ে ওই জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের গভীরে এসেই তারা দেখে এখানে খানিক আগেই হয়তো কেউ এসেছিল, যার নিশানা এখনো গাছে লেগে আছে। কিছু বুঝে ওঠার আগেই দানবদের সেনাপতি ব্ল্যাক হ্যান্ড তাদের উপর আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই দানবেরা অনেকগুলো সৈন্যকে ছাতু করে দেয়। ডুরাটনও সেখানে ছিল। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে সৈন্যদের আক্রমণ করতে যাবে, কিন্তু এমন সময় খাদগার একটা বলয় বানিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। ডুরাটন তখন খেয়াল করে এখানেও ওই ফেল ম্যাজিক ব্যবহার করা হয়। কি যেন ভেবে সে ওদের উপর আর আক্রমণ করে না। তখন আমরা লুথারের বীরত্ব সম্পর্কে খানিকটা ধারণা পাই। সে আসলেই একজন বীরযোদ্ধা, কিন্তু ব্ল্যাক হ্যান্ড এবার তার উপর চড়াও হয়। এমন সময় লুথার একটা বন্দুক বের করে ওর হাতে ফায়ার করলে ব্ল্যাক হ্যান্ডের হাতটা একেবারে উড়ে যায়। মনীষী এতক্ষণে তার জাদু শক্তি ব্যবহার করে মাটির নিচ থেকে বিস্ফোরণ ঘটালে ব্ল্যাক হ্যান্ড ছাড়া অনেকগুলো দানবের ভবলীলা সেখানেই সাঙ্গ হয়। মনীষী কি যেন একটা জরুরি কাজের জন্য খাদগারকে এখানে থাকতে বলে সে তার আশ্রমে চলে যায়। ডুরাটন এখানকার পরিস্থিতি ভালো করে আন্দাজ করতে পেরে সে আর দেরি করেনি। চলতে চলতে মাঝ রাস্তায় দেখে একটা মেয়েকে বন্দি অবস্থায় দাঁড়িয়ে আছে। মেয়েটার কাছে গিয়ে ওর গলার বাঁধন খুলে দিতেই সে ওখান থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। লুথার কয়েকজন সেনা নিয়ে ওদের একজনের পিছু নিয়েছে, কারণ যে কোনো ভাবেই হোক একটা না একটা দানবের ডেড বডি হলেও এখান থেকে নিয়ে যেতে হবে। এর মধ্যেই একটা দানব ওর পোষা নেকড়েটাকে এদের একজনের পিছনে লাগিয়ে দেয় আর সে নিজে লুথারের মুখোমুখি হয়। লুথার ওকে কোনো সুযোগ দেয়নি। ঘোড়া দিয়ে একটা লাথি মেরে দূরে ফেলে দিয়ে আর একটা ঘুষি মেরে ওকে অজ্ঞান করে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ওই নেকড়েটা ওর সামনে চলে আসে। ওর আক্রমণাত্মক ভঙ্গি দেখে লুথার খানিকটা ঘাবড়ে গিয়েছিল। এই রাক্ষসী নেকড়ের আক্রমণের মৃত্যুটা কতটা ভয়াবহ হতে পারে তা ওর মুখের ভঙ্গিমা দেখলেই বোঝা যায়। লুথার চালাকি করে ওই দানবটার গলায় ছুরি ধরে আর নেকড়েকে বলে যদি সে ওর সামান্য ক্ষতি করে তাহলে এই তলোয়ার দিয়ে ওর মনিবের মাথা কেটে দেবে। হয়তো সে বুঝতে পারছিল, তাই এক দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে খাদগার ওই মেয়েটাকেও বন্দি করে রাখছে। দুজনকে বেঁধে নিয়ে গাড়িতে যাওয়ার সময় লুথার বুঝতে পারে যে ওই মেয়েটা ওদের ভাষায় কথা বলতে পারে। যখন এই দুনিয়া থেকে এখানকার মানুষদের গুলদান বন্দি করে নিয়ে গিয়েছিল তখন সেও ওর সাথে ছিল। ওর নাম গেরোনা। আর সেই সময়ে ওদের সাথে থাকতে থাকতে সে ওদের ভাষা শিখে ফেলছে। এই দানবটা চাইছিল না যে সে ওদের সাথে ওদের ভাষায় কথা বলুক। দানবটা এতক্ষণে গেরোনার উপর চরমভাবে খেপে গিয়েছিল। এক পর্যায়ে হাতের বাঁধন খুলে সে ওকে মারতেই যাবে, আর তখনই লুথার তলোয়ারটা ওর গলায় চালিয়ে দেয়। এই ঘটনায় গেরোনা ওদের প্রতি খানিকটা বিশ্বাস স্থাপন করে। রাজদরবারে এসে রাজা ওর কাছে ওদের ব্যাপারে জানতে চাইলে সে বলতে শুরু করে ওই জাতিটার নাম অর্ক। তারা এখানে একটা বিশাল জাদুর দরজা পার করে চলে এসেছে। সে রাজাকে তাদের গ্রহের ম্যাপ দেখিয়ে বলে এই দুনিয়ার সাথে তাদের দুনিয়ার কোনো সম্পর্ক নেই। অর্কদের দুনিয়া এখন ধ্বংসের মুখে, তাই তারা এখন নতুন দুনিয়ার খোঁজে এখানে এসছে। কথার এক পর্যায়ে গেরোনা লুথারের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তখন রাজা গেরোনাকে বলে যে আমরা হাঙ্গামা চাই না, তুমি বাঁচতে চাইলে আমাদেরকে সাহায্য করতে পারো। ওদিকে ব্ল্যাক হ্যান্ডের এমন পরিস্থিতি দেখে গুলদান খেপে গিয়েছে। সাধারণ কয়েকটা মানুষের সাথে সে লড়াই করে হেরে গিয়ে পালিয়ে আসছে। অর্কদের জন্য এর থেকে লজ্জার আর কি হতে পারে? যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
কিচ্ছু করার নেই। গুলদানের আদেশ অমান্য করার ক্ষমতা এখান কারোরই নেই। বাধ্য হয়ে সে ওই ফেল ম্যাজিকের আগুনে নিজের হাত এগিয়ে দেয় আর সাথে সাথে ওই হাতটা পুড়তে শুরু করে। ঠিক তখনই ফেল ম্যাজিক ওর শরীরে সংক্রামিত হওয়ার আগেই ডুরাটন ওর হাতটা কেটে দিয়ে ওকে জানে বাঁচিয়ে দেয়। এই ঘটনায় ব্ল্যাক হ্যান্ড বেঁচে গেলেও ডুরাটন গুলদানের রাগের কারণ হয়ে দাঁড়ায়। তখন সে গুলদানকে বুঝিয়ে বলে যে ওই মানুষেরাও নাকি ফেল ম্যাজিক ব্যবহার করতে পারে, তাই তারা সেখানে বেশিক্ষণ টিকতে পারেনি। এই কথা শুনে গুলদান খানিকটা অবাক হয়। সবাইকে সেখান থেকে যেতে বলে সে একা থাকতে চায়। পরদিন লুথার তার লোকজন সহ গ্যারোনাকে নিয়ে অর্কদের লোকেশন খোঁজার জন্য বেরিয়ে পড়ে। লম্বা সময় যাত্রা করার পর দিন পেরিয়ে রাত নেমে আসে। একে অপরের সাথে তাদের অতীত জীবনের কিছু স্মৃতি শেয়ার করে। পরদিন সকালে ঠিক জায়গা মতো সেখানে সবাই চলে আসছে। এখানে অনেকগুলো খাঁচার ভিতরে মানুষদের বন্দি করে রাখা হয়েছে। এর কারণ জানতে চাইলে গ্যারোনা লুথারকে বলে যে এই মানুষদের ব্যবহার করেই গুলদান এবার থেকে ওই জাদুর দরজা খুলতে পারবে, আর সেই দরজা খোলার জন্য যত বেশি মানুষকে বলি দেওয়া হবে তত বেশি অর্ক জাতি এখানে নিয়ে আসতে পারবে সে। লুথার সেখানে দেরি না করে আরো তথ্য নেয়ার জন্য গ্যারোনাকে যেতে বলে। সে নিজে অন্যদিকে চলে যায়। এর মধ্যেই ঘটে যায় আরেক কাহিনী। ডুরাটন এতক্ষণে খাদগারকে বন্দি করে ফেলছে। ওর কথায় আমরা জানতে পারি সে গুলদানের ওই জাদুকরী শক্তির বিরুদ্ধে লড়াই করতে চায়, কারণ সে তাদের দুনিয়া শেষ করে এখানে আসছে। আর এখন এখানকার মানুষদের মারা শেষ হলে সে অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করবে। আর এইভাবে সে একের পর এক চারিদিকে ধ্বংসযজ্ঞ চালাবে। তাই ওকে এখনই থামাতে হবে। ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন আছে। সে একটা কালো গিরিখাতের নাম বলে। সেখানে ওদের রাজা ও লুথারের সাথে দেখা করতে চায়। তারপর খাদগারকে ছেড়ে দিয়ে ওই সেই দিনের জাদুর প্রশংসা করে চলে যায়। গ্যারোনা রাজদরবারে এসে রাজাকে ব্যাপারটা জানালে লুথার প্রথমে রাজি হয় না, কারণ এইটা ওদের কোনো পাতানো ফাঁদ হতে পারে। গ্যারোনা তখন ডুরাটনের সততা নিয়ে ওকে কিছু কথা বলে, আর এও বলে যে ওই অর্কদের মধ্যে একমাত্র বিশ্বাসঘাতক হচ্ছে গুলদান, আর বাদবাকি যারা আছে সবাই ভালো। তাই যত তাড়াতাড়ি সম্ভব ডুরাটনের সাথে তাদের নেগোশিয়েট করতে হবে। রাজা খানিকটা ভেবে ডুরাটনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কারণ এইটা ওদের জন্য একটা সুযোগও হতে পারে। কথা মতো সবাই ওই কালো পাহাড়ে ডুরাটনের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই খাদগার লুথারের কাছে এসে কি যেন বকবক করছিল। ওকে দেখে বেশ অস্থির মনে হয়েছে। প্রথমে সে ওর কথায় তেমনটা গুরুত্ব না দিলেও যখন সে প্রধান মনীষী নিয়ে কথা বলছিল তখন সে ওর কথা শুনতে থাকে। একটা কাগজ লুথারের হাতে দিয়ে বলে ওই অর্ক জাতিরা নাকি নিজেরা এখানে আসে নাই, তাদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে এবং এই দরজাটার মাধ্যমে। ব্যাপারটা লুথারকে পরিষ্কার বোঝানোর জন্য কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা ঘটনা ওর সাথে শেয়ার করে। বেশ কয়েকদিন আগে থেকেই সে ওই ভয়ঙ্কর ফেল ম্যাজিক নিয়ে গবেষণা করছিল, কিন্তু হঠাৎ আজকে প্রধান মনীষী ওর কাছে এসে তার সমস্ত নকশা আগুনে পুড়িয়ে ফেলে এবং ওকে সাবধান করে দেয় যে এরপর থেকে যেন সে আর এই ম্যাজিক নিয়ে মাথা না ঘামায়, কারণ সে নিজেই এখানকার একমাত্র প্রধান মনীষী। এ ব্যাপারে যা করার তা সে নিজেই করবে। সব কথা শুনে লুথার খাদগারকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু ওর মুখ দেখে মনে হয় সে নিজে আর শান্ত নেই। সে নিশ্চিত কোথাও না কোথাও ঘাবলা আছে। যাই হোক, পরের দৃশ্যে আমাদের দেখানো হয় অর্ক গোত্রের সর্দার ডুরাটন ও রাজার লোকজন সামনাসামনি দেখা করছে। রাজা খানিকটা ভালো করে দেখে নেয় ওকে। ডুরাটন রাজাকে জানায় তাদের আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই, এখন একমাত্র ভরসা হচ্ছে রাজা ও তার লোকজন। আগামী 2 দিনের মধ্যেই ওই দরজার সামনে সমস্ত বন্দীদের বলি দেওয়া হবে, আর এর আগেই যদি গুলদানকে থামানো না যায় তাহলে অর্ক থেকে শুরু করে এখানকার মনুষ্য জাতি এবং বাকি যারা আছে সবাইকে সে বিনাশ করে দেবে। ডুরাটন নিজের জীবনের বিনিময়ে হলেও সে তার গোত্রের মানুষদের রক্ষা করতে চায়। এখন বাকি সিদ্ধান্ত রাজাকে নিতে হবে। এর মধ্যেই শুরু হয় আরেক ঝামেলা। আগে থেকেই গোপন সংবাদের ভিত্তিতে গুলদানের চেলারা এখানে ওত পেতেছিল। এক মুহূর্তেই শান্তভূমি হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। রাজার লোকজন সেখান থেকে যাওয়ার পথে উল্টো দিক থেকে অর্ক দানবেরা ওদের উপর হামলা করে। লুথার এখানে আসার সময় এই বাহিনীর সাথে তার একমাত্র সন্তানকেও নিয়ে আসছিল। এর মধ্যেই সেখানে মনীষীও চলে আসছে। দুর্ভাগ্যবশত মনীষীর ওই ফেল ম্যাজিকের বলয়ে লুথারের ছেলে আটকে যায়। নিজের জীবন বাজি রেখে লুথার অর্কদের সাথে লড়াই করে গেলেও সে তার ছেলেকে বাঁচাতে পারেনি। অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হয়। এইবার সে নিজের চোখে ওই ফেল ম্যাজিকের ভয়াবহতা দেখেছে, আর সেই সাথে দেখেছে নিজের সন্তানের মর্মান্তিক মৃত্যু। এত বড় সেনাপতি হয়েও সে আপন সন্তানকে বাঁচাতে পারেনি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার। ওই জাদুর দেয়ালের কারণে সেই দিন রাজা সহ আরো কিছু লোক বেঁচে গিয়েছিল। যাওয়ার সময় গ্যারোনা খেয়াল করে মনীষী জ্ঞানশূন্য হয়ে সেখানে পড়ে আছে। খাদগার ও বাকি সবাই মিলে মনীষীকে সেখান থেকে তুলে নিয়ে তার আশ্রমে নিয়ে আসা হয়। আশ্রমের জাদুর পুকুরে মনীষীকে শুইয়ে দিতে গিয়ে খাদগার চমকে ওঠে। মনীষীর চোখে ওই ফেল ম্যাজিক।
মানে সে এখন ওই জাদুতেই আক্রান্ত। খাদগার আর সেখানে এক মুহূর্ত দেরি করেনি, প্রয়োজনীয় একটা কাজের কথা বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে কালো পর্বতের ওই ঘটনার পর গুলতান ডুরাটনের সবচেয়ে কাছের বন্ধুকে তার কাছে নিয়ে আসে। গুলতান ওকে স্পষ্ট করে বলে কিছুদিনের মধ্যেই ডুরাটনকে তার গোত্রের কর্তৃত্ব থেকে বের করে দেয়া হবে, তারপর সেখানকার দায়িত্ব দেয়া হবে ওকে। গুলদান ওকে এইসব কথা বলছিল আর পাশেই থাকা একটা অসহায় মানুষকে একটু পরপর করে তার জীবন রস বের করে নিচ্ছিল। আসলে গুলদান এই ঘটনার মাধ্যমে ওকে বোঝাতে চাইছিল যে সে যদি ওর কথার অবাধ্য হয় তাহলে ওর পরিণতিও এর মতো হবে। এর কিছুক্ষণ পরেই গুলদানের কথা মতো ডুরাটনের গোত্রের লোকজনের উপর হামলা চালানো হয়। সে ডুরাটনের স্ত্রীর কাছে এসে ওর সন্তান সহ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, না হলে এখানে থাকলে বাকি অর্করা এসে তাদের মা এবং সন্তান দুজনকেই মেরে ফেলবে। এদিকে এতক্ষণে খাদগার ক্রিনটটে চলে আসছে। ক্রিনটট হলো ওই রাজ্যের সবচেয়ে বড় স্কুল এবং একমাত্র জাদুর জায়গা। খাদগার একসময় এই স্কুলের ছাত্র ছিল। এখানে আসার পর আমরা জানতে পারি ওই মনীষীর আশ্রমে খাদগার যে ছায়া দেখেছিল সেই ছায়াই নাকি ছিল এই ভদ্রমহিলা। সে ওকে সেই দিন থেকেই নাকি নজরে রেখেছে, কারণ ওই দানবাকৃতির অর্কদের রুখে দেওয়ার জন্য খাদগার ছাড়া আর কেউ অবশিষ্ট নেই। প্রধান মনীষী এর মধ্যেই ওই জাদুর কবলে পড়ে বিশ্বাসঘাতক হতে চলছে, আর এর ফলস্বরূপ প্রথমে সে তার সহকারীর জীবন কেড়ে নেয়। তারপর ওই ভদ্রমহিলা খাদগারকে একটা মন্ত্র শিখিয়ে ওকে সেখান থেকে পাঠিয়ে দেয়। রাজদরবারে এতক্ষণে আলোচনা সভা শুরু হয়েছে, কিন্তু রাজার সাথে লুথারের মতামতের মিল হচ্ছে না। রাজা চাইছে সৈন্যবাহিনী দিয়ে অর্কদের আক্রমণ করে যুদ্ধে ওদেরকে পরাজিত করতে হবে, কিন্তু লুথার অর্কদের শক্তি সামর্থ্য সম্পর্কে ভালো করেই জানতো। যুদ্ধ করে সহজে ওদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। তাই সে চাইছিল ওই পোর্টালের কাছে, মানে ওই দরজার নিকটে বন্দি মানুষদের মুক্ত করার জন্য। না হলে ওই বন্দীদের বলির মাধ্যমে পোর্টালের দরজা খুলে গেলে আর কোনোভাবেই এই দুনিয়া বাঁচানো সম্ভব নয়। এর মধ্যেই সেখানে প্রধান মনীষী চলে আসে। আলাপচারিতার এক পর্যায়ে প্রধান মনীষী লুথারকে তার ছেলের কথা মনে করিয়ে দিলে সে ওর উপর চড়াও হয়। এমনিতেই সে ওই দিনের ঘটনা আজও ভুলতে পারেনি। প্রধান মনীষী যদি সেদিন ওই জাদুর দেয়াল তুলে দিত তাহলে হয়তো তার ছেলেকে সে বাঁচাতে পারত। তার উপর কাটা ঘায়ে নুনের ছিটা। লুথারের এমন আগ্রাসী মনোভাব দেখে রাজা ওকে বন্দি করে রাখতে বলে। অবশ্য মনীষীও তাই চাইছিল, অথচ এইরকম একটা ক্রান্তি লগ্নে লুথারের উপস্থিতি ছিল অত্যন্ত জরুরি। রাজা দরবার থেকে রানীর কাছ থেকে বিদায় নিয়ে অর্কদের সাথে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। সে চলে যাওয়ার পরপরই খাদগার সেখানে চলে আসে। প্রথমেই সে লুথারের কাছে এসে পাহারাদারকে ভেড়া বানিয়ে ওকে মুক্ত করে দেয়। অবশ্য এই ভেড়া নাকি কিছুক্ষণ পর আবার মানুষের মতো হবে। যাই হোক, লুথার বের হয়েই রাজার কাছে যেতে চাইলে খাদগার তাকে নিষেধ করে। সে ওকে জানায় এখন ময়দানে গিয়ে যুদ্ধের থেকে মনীষীকে আটকানো বেশি জরুরি, না হলে তারা ওখানে পৌঁছাবার আগেই ওই দরজা খুলে যাবে। ওকে জেল থেকে বের করা থেকে শুরু করে এই জাদুর বলয় এইসব দেখে সে ওকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে। তারপর দুইজন সরাসরি চলে যায় মনীষীর কাছে। অপরদিকে ডুরাটনের স্ত্রী তার একমাত্র সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু এর ফাঁকেই গুলতানের একটা ঘাতক চেলা ওদের মা ছেলেকে দেখে ফেলছে। সন্তানকে পানিতে ভাসিয়ে দিয়ে বাঁচাতে পারলেও সে নিজে বাঁচতে পারেনি, ওর সাথে সে ওই ঘাতক চেলাকেও মেরে দিয়েছিল। এদিকে ডুরাটন গুলতানকে চ্যালেঞ্জ করতে আসছে। এই প্রথম কোনো অর্ক দানব গুলতানের এইসব অপকর্মের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়েছে। ও যখন প্রস্তুতি নিচ্ছিল তখন সেনাপতি ব্ল্যাক হ্যান্ড গুলতানকে জানায় আর কিছুক্ষণ পরেই নাকি ওই দরজা খোলার সময় হবে। গুলতান তাচ্ছিল্যের সঙ্গে ওকে নিশ্চিত থাকতে বলে আর ডুরাটনের মুখোমুখি হয়। লড়াইয়ের শুরু থেকেই ডুরাটন গুলতানকে কাবু করে আসছিল, কিন্তু গুলতান এই সময়ে ওই ফেল ম্যাজিক ব্যবহার করলে ডুরাটন খানিকটা দুর্বল হয়ে পড়ে। আর সেই সাথে গুলতান ওই দরজায় খেয়াল করে দেখে যে দরজা এখন পুরোপুরি প্রস্তুত করতে হবে। ওদিকে মনীষীও তার কাজে লেগে পড়ছে। মুভির এই অংশে এসে এই বিষয়টা স্পষ্ট হয় যে এই মনীষী অর্কদের এখানে নিয়ে আসছে আর ওই দরজা এখান থেকে সে নিজেই খুলছে। এমনকি এখনো এই দরজা খোলার জন্য মনীষীর সাহায্যের প্রয়োজন আছে। গুলতান তখন লড়াইয়ের কোনো নিয়মের তোয়াক্কা না করেই ফেল ম্যাজিক ব্যবহার করে ডুরাটনকে সবার সামনেই মেরে ফেলা হয়। এই ঘটনার পর গুলতানের প্রতি বাকি সব অর্কদের বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন তাদের কয়েকজন ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সেখানেই ওদেরকে নির্মম মৃত্যুর সাক্ষী হতে হয়, আর ওদের শক্তি নিয়ে সেইগুলো সেনাপতি ব্ল্যাক হ্যান্ডকে দিয়ে দেয়। সেনাপতি ওদের কয়েকজনের শক্তি পেয়ে সে আরও পূর্বের চেয়ে ভয়ানক হয়ে ওঠে। এই ঘটনা দেখার পর সেখানকার বাকি দানবেরা আর এক মুহূর্ত দেরি করেনি। আদেশ পাওয়া মাত্র ওর কথায় যুদ্ধের ময়দানে ছুটতে থাকে। গুলতান এতক্ষণে জাদুর দরজার কাছে এসে কয়েকজন কয়েদিকে বলি দিয়ে ওই দরজা খোলার চেষ্টা করছে। দরজা খোলার সাথে সাথেই অনেক অর্ক দানব দল বেঁধে ওদের দুনিয়া থেকে এখানে প্রবেশ করতে থাকে।
অপরদিকে মনীষীর ওই মাটির পুতুল জেগে উঠতেছে। এদের অবস্থা এখন আরো খারাপের দিকে। কিন্তু সুযোগ বুঝে লুথার মাটি কাটার চিকন সুতাটা নিয়ে ওই পুতুল দানবটার ঘাড়ের উপর চেপে বসে। যখন মনীষী ওকে আক্রমণ করতে যাবে, লুথার ওই পুতুল দানবটার সাথে পিছনে পড়ে যায় আর ওই চিকন সুতাটা দিয়ে ওর মুখ আলাদা করে দেয়। মজার কথা হলো, এই পুতুল দানবটার সাথেই ওই ফেল ম্যাজিকের দরজা খোলার একটা বিশেষ সম্পর্ক আছে, যার কারণে মনীষী রাজাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে আর সে নিজে এখানে আছে তার কাজ সিদ্ধ করার জন্য। অবশ্য এর মধ্যেই ওই দরজা আবার বন্ধ হয়ে গিয়েছে। এই ঘটনা দেখার পর গুলতানের মাথা আরো বিগড়ে যায়। এই সুযোগে রাজার নির্দেশে সেখানকার সব বন্দীদের মুক্ত করে দেয়া হয়। ওদিকে পুতুল দানবের এমন অবস্থা দেখে মনীষী নিজেই তার অবতার পাল্টিয়ে ফেলে। এবার সে খাদগারের উপর চড়াও হবে। এমন সময় ওই পুতুল দানবটা এসে ওর উপর পড়ে যায় আর মনীষীর ওই অবতার চাপা পড়ে যায় নিচে। খাদগার তখন ওই ফেল ম্যাজিক মনীষীর কাছ থেকে নিজের মধ্যে নিতে থাকে। সমস্ত জাদু শুষে নেওয়া হলে সে ওই ভদ্রমহিলার দেয়া জাদুর মন্ত্র কাজে লাগিয়ে সমস্ত ফেল ম্যাজিক এক বিস্ফোরণে চারিদিকে ছড়িয়ে দেয়। একটা অ্যাটমিক বোমা বিস্ফোরণ হলে যেমনটা হওয়ার সম্ভাবনা থাকে সেই রকম আর কি। তারপর লুথার রাজাকে সাহায্য করার জন্য ছুটে যায় যুদ্ধের ময়দানে। খাদগার খেয়াল করে দেখে মনীষী আর বেঁচে নেই। ওদিকে সেই সাথে এই দরজা এবার একেবারে খোলা শুরু হয়। মানে মনীষী যেমন করে ওই দরজা খুলতে সাহায্য করছিল, তেমনি করে ওটা বন্ধ করার জন্য তার ব্যাপক ভূমিকা ছিল। যখন সে মৃত্যুবরণ করে তখন ওই দরজা চিরতরে খুলে যায় আর ওপাশ থেকে অর্ক দানবেরা আবারও ভিতরে প্রবেশ করা শুরু করে। এবার রাজার সেনাদের অবস্থা ভীষণ বাজে পরিস্থিতিতে পড়ে যায়। অর্ক দানবেরা খুব বাজেভাবে তাদেরকে হত্যা করা শুরু করে। সেনাপতি ব্ল্যাক হ্যান্ড যখন রাজাকে লক্ষ্য করে এগিয়ে আসছিল, তখন রাজা গ্যারোনাকে তার হাতের ওই ছুরিটা দিয়ে সে নিজেকে মারতে বলে। কারণ ব্ল্যাক হ্যান্ড যদি রাজাকে মেরে ফেলে তাহলে তাদের নিয়ম অনুসারে এখানকার পরবর্তী রাজা হবে ওই ব্ল্যাক হ্যান্ড। কিন্তু রাজা তা হতে দেবে না। এতক্ষণে সে গ্যারোনাকে ব্যাপারটা ভালো করে বুঝিয়েছিল, তাই সে আর দেরি না করে রাজাকে নিজের হাতে নিজেই মেরে ফেলে। রাজার মৃত্যু মানেই রাজ্যের পরাজয়, আর রাজ্যের পরাজয় মানেই যুদ্ধের সমাপ্তি। সেই সাথে গ্যারোনাকেও তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়। গ্যারোনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে এই ঘটনায় ভীষণ লজ্জিত, কারণ যে তাকে এতদিন ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখে আশ্রয় প্রদান করছে, আজকে তার হাতেই সেই আশ্রয়দাতার মৃত্যু হলো। এমন সময় ময়দান কাঁপিয়ে সেখানে লুথারের আগমন ঘটে। সবচাইতে মজার ব্যাপার ছিল এই পাখিটার অ্যাকশনগুলো। বীর দর্পের সামনে যা পায় তাকেই তুলাধুনা করতে থাকে। এই সুযোগে লুথার রাজার ডেড বডি নিয়ে যখনই ওর পিঠে চড়ে, ঠিক তখনই ব্ল্যাক হ্যান্ড এসে ওর পা ধরে মাটিতে আছড়ে ফেলে দেয়। লুথারের হুঁশ ফিরিলে ব্ল্যাক হ্যান্ড ওকে নিজের সাথে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পুত্র হত্যার খুনি, রাজার মৃত্যু ও রাজ্যের পরাজয়ের প্রধান কীটের সামনে দাঁড়িয়ে আছে লুথার। চোখে মুখে প্রতিশোধের আগুন। কোনো যুদ্ধ নেই, লড়াই নেই, জাস্ট একটা দৌড়। এক কোপে ব্ল্যাক হ্যান্ডের হেড অফিস গুড়িয়ে দেয় লুথার। তারপর পিছন থেকে আরেকবার তলোয়ার চালিয়ে দেয় ওর পিঠ বরাবর। গুলতান ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে চাইলে পরিস্থিতি বেগতিক হয়ে যায়। আর যাই হোক, অর্ক দানবেরা তাদের নীতি নৈতিকতার চূড়ান্ত পরীক্ষা দিয়েছিল এই শেষের দৃশ্যে এসে। এখানকার সবাই ইতিমধ্যে লুথারকে মেনে নিয়েছে। মুভির এন্ডিংয়ে এসে এই বিষয়টা পুরোপুরি স্পষ্ট হয়নি যে শেষ পর্যন্ত তারা কাকে সমর্থন করেছিল। তবে একটা বিষয় পরিষ্কার, তারা এই দুনিয়া থেকে আর যেতে পারেনি। অপরদিকে ডুরাটনের পুত্র সন্তানকেও কেউ একজন হেফাজত করছে। গল্পের ধারণা থেকে এইটুকু বোঝা যায় যে মুভির সেকেন্ড কোনো পার্ট আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।